প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনিয়াতিকুর রহমান। আপনারা দেখছেন এডুকেশন টাইমসের নিয়মিত টক শো। আজকে আমাদের টক শোর বিষয় নির্ধারণ করা হয়েছে নির্বাচন পরবর্তী ছাত্র রাজনীতি। আর এই নিয়ে আমাদের সাথে কথা বলতে দুজন বিশেষ অতিথি আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আনোয়ার পারভেজ। তিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আনোয়ার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের সাথে মনিরুল আরো ইসলাম যুক্ত ভাইকে। হয়েছেন ধন্যবাদ। ওকে, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। মনিরুল ইসলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি এডুকেশন টাইমসের এই আয়োজনে। জি, আপনাদেরকেও ধন্যবাদ। ওকে, আমরা প্রথমেই আমাদের আলোচনায় আমরা আনোয়ার পারভেজের কাছে একটু যেতে চাই। আনোয়ার ভাই, আমরা দেখলাম যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং আপনাদের যেই প্যারেন্ট পার্টি অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি তারা নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে। এবারে যে নির্বাচন, সে নির্বাচনটি একজন সচেতন নাগরিক হিসেবে, একই সাথে একজন ছাত্র নেতা হিসেবে আপনি কেমন দেখলেন? আসলে আপনি প্রথমেই আমি আমার আলোচনার শুরুতেই, যেহেতু আজকে রাত 12টার পরে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই আমি আমার আলোচনার শুরুতেই ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ভাষা শহীদ সহ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদেরকে। আজকের আলোচনার বিষয় নির্বাচন পরবর্তী ছাত্র রাজনীতি। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে একজন ছাত্র নেতা হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে নির্বাচনটা কেমন ছিল। আপনি জানেন 5ই আগস্ট পরবর্তী সময় পর থেকে আমাদের বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, উনি বারবার বলে আসছিলেন একটি চ্যালেঞ্জিং নির্বাচন, এবং আমরা দেখতে পাইছি একটি চ্যালেঞ্জিং নির্বাচনই বাংলাদেশের আহ সম্পূর্ণ হয়েছে, যেখানে বিভিন্ন প্রোপাগান্ডা এবং ষড়যন্ত্র বিদ্যমান ছিল। যাই হোক, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, সে সকল সমস্ত বাধা বিপত্তি পার করে ষড়যন্ত্র কাটিয়ে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের মাতৃ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। অনেক ধন্যবাদ আনোয়ার ভাই। আপনার বক্তব্য আমরা মোটামুটি পরিষ্কার বুঝতে পেরেছি। আমরা একটু মনিরুল ইসলামের কাছে আসতে চাই। জনাব মনিরুল ইসলাম, আপনাদের যে আদর্শিক সংগঠন আপনারা বলেন, আমরা যেমনটি জানি আপনারা সরাসরি মাতৃপ্রতিম বা পিতৃপ্রতিম বলেন না। আপনি একজন ছাত্রনেতা হিসেবে, সচেতন নাগরিক হিসেবে এবার নির্বাচন কেমন দেখলেন? জামায়াত ইসলামীকে আমরা দেখলাম এবার সর্বোচ্চ তারা আসন পেয়েছে, বিরোধী দলের মর্যাদা তারা পেয়েছে। আপনারা নির্বাচনটাকে কেমন ভাবে দেখলেন? জি, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এডুকেশনাল টাইমস পরিবারকে এবং সঞ্চালক এবং সম্মানিত মেহমান আনোয়ার পারভেজ ভাই এবং শ্রোতা মণ্ডলী সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমার জায়গা থেকে যেটা অবজারভেশন সেটা হলো নির্বাচন মানে আমাদের কাছে মনে হয় রক্তপাত, হানাহানি, খুনোখুনি। এই জায়গা থেকে এবার মনে হয়েছে যথেষ্ট ফেয়ার হয়েছে। তারপরও কিছু আসনে মনে হয়েছে যে মেকানিজম হয়েছে। এই বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সামগ্রিকভাবে বলা যায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। ওকে, খুব সংক্ষেপে সুন্দরভাবে বলেছেন মনিরুল ইসলাম। আমরা আপনার বক্তব্য ধরে একটু আনোয়ার পারভেজের কাছে আবার আসতে চাই। মেকানিজমের কথা বলছিলেন মনিরুল ইসলাম। আনোয়ার ভাই, মেকানিজম কি আপনারাও মনে করছেন এই নির্বাচনে কি কোনো মেকানিজম হয়েছে কিনা? বিশেষ করে আমি যদি একটু যোগ করি, ঢাকার কয়েকটি আসনে যেমন যদি আমরা ঢাকা ৮-এর কথাই বলি, নাসিরউদ্দিন পাটোয়ারির যে আসনটি, সেখানকার কথা বলা হচ্ছে। আবার যদি আমরা বলি যে এখানে মামুনুল হক এবং ববি হাজ্জাজের আসনটি, সেখানকার আসনের কথা বলা হচ্ছে। ঢাকা ১৭ আসন সহ বেশ কয়েকটি আসনে এরকম অভিযোগ উঠেছে। আপনারা কি কোনো মেকানিজম কিংবা ইঞ্জিনিয়ারিং দেখেছেন কিনা? না, ধন্যবাদ আপনাকে একটু প্রশ্ন করার জন্য। প্রাসঙ্গিক প্রশ্ন। আসলে যেখানে মেকানিজমের কথা হচ্ছে, আমরা মনে করি এই নির্বাচনে কোথাও বিন্দু পরিমাণ কোনো মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ ছিল না। আপনি লক্ষ্য করুন, আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে জানতে পারছি মেকানিজম, কিন্তু আপনি লক্ষ্য করবেন আমাদের মনিরুল ইসলাম ভাইয়ের যে সংগঠন
বা তাদের যে আহ, মাতৃ সংগঠন তারা স্বীকার নাও করে, কিন্তু আমরা দেখেছি যে তারা বিভিন্ন নির্বাচনী প্রচারণায় তাদের ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি প্রচারণে গেছে। যাই হোক, জামাত ইসলামের যে আপনি কেন্দ্র ভিত্তিক, আপনি যদি তাদের এজেন্টদের কথা চিন্তা করেন, বাংলাদেশের কোথাও কিন্তু কোনো এজেন্ট জামাত ইসলাম বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যতীত বা জোট ব্যতীত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জোট ছিল এই জোট ব্যতীত যে জোটগুলো বা যে দলগুলো ছিল, সেখানে কোনো প্রার্থীর একক কোনো এজেন্ট কিন্তু বলেনি যে হচ্ছে মেকানিজম হয়েছে বা প্রমাণ দিতে পারেনি। এটা কেন? আপনি কেন্দ্র থেকে, আপনার কেন্দ্রে একটা কেন্দ্রের রেজাল্ট হয়েছে, আপনি লক্ষ্য করুন সেই কেন্দ্রের রেজাল্টের যদি গড়মিল হবে, মনে করেন যে কেন্দ্র থেকে একটা কেউ একজন 500 ভোট পেল, সেটা যদি বলা হচ্ছে যে এটা বাড়িয়ে দেওয়া হয়েছে বা কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওই যে এজেন্ট ছিল দলের, সে কিন্তু কোথাও বাংলাদেশের কোথাও কিন্তু বলতে পারেনি, একজন এজেন্ট বলতে পারেনি যে এখানে আমি সিগনেচার করেছিলাম রেজাল্ট শিটে, সেখানে ভোটের ফলাফলের গড়মিল হয়েছে। তাই আমি মনে করি বাংলাদেশের এই নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও কোনো মেকানিজম হয়েছে বা ইঞ্জিনিয়ারিং হয়েছে এরকম কোনো আপনি সুস্পষ্ট প্রমাণ নেই এবং ভিত্তিহীন। হয়নি। জি জি। ওকে, এবং ভিত্তিহীন আপনি বলছেন। আনোয়ার ভাই, আমরা একটু যদি মিউট রাখি আমাদের কথা বলা শেষে, তাহলে মনে হয় আমাদের আমরা আমাদের অতিথির কথাগুলো ভালো শুনতে পারবো। মনিরুল ইসলাম, আপনার কাছে আনোয়ার পারভেজ ভাই যেমনটি বললেন যে কোনো শক্ত কোনো প্রমাণ উপস্থাপন করা যায়নি, কিন্তু আমরা দেখেছি জামায়াত ইসলামী 30টি আসন চিহ্নিত করে বলেছে এই আসনগুলো নিয়ে তাদের ফলাফল তারা সন্তুষ্ট না, এবং এগুলোতে তারা অনিয়মের অভিযোগ তারা করেছে। একই সাথে আমরা বিএনপিরও কিছু কিছু প্রার্থীকে অভিযোগ করতে দেখছি। আনোয়ার পারভেজ ভাই যেমনটি অস্বীকার করলেন, আপনি কি কোনো এখানে মানে এই অস্বীকারটাকে মেনে নিচ্ছেন কিনা, কিংবা আসলে আপনার কোনো যুক্তি আছে কিনা? জি, ধন্যবাদ। আনোয়ার পারভেজ ভাই বলেছেন যে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়েছে এ ধরনের কোনো প্রমাণ নাই, কিন্তু এ ধরনের অহরহ প্রায় 25 থেকে 30টা আসনে প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে। যেমন আমি কয়েকটা আসনের কথা যদি বলি, ঝালকাঠি 2 আসন, এখানে দুপুর পর্যন্ত কয়েকটি আসনে এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, এবং হচ্ছে দুপুরের পরে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এজেন্টদের কেন্দ্রে ঢুকানো হয়েছে। আহ ঝালকাঠি 2 আসনে প্রায় 7 থেকে 8 হাজার ভোটে জামাত এখানে হেরে গেছে, কিন্তু মনে করা হচ্ছে এই 7 থেকে 8 হাজার ভোটই জাল ভোট। এই যে 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 কেন্দ্রগুলোতে এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি সেখানেই মূলত এটা মেকানিজম করা হয়েছে এখানে। এইভাবে বেশ কয়েকটি আসনের প্রত্যক্ষ মেকানিজমের মাধ্যমে মূলত এগুলো ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমি একটু বলি, মনিরুল ইসলাম ভাই বললেন যে কথা বললেন, আনোয়ার ভাই আপনি কি কিছু যোগ করতে চান কিনা? মনিরুল ইসলাম, হ্যাঁ জি জি, আমি মনিরুল ইসলাম ভাইয়ের কথা ধরে বলতেছি, ঝালকাঠি 2 আসন সহ ভাই বললেন যে 30 থেকে 40 আসন আসলে প্রার্থী এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। আপনার প্রার্থীর কি কোনো সংবাদ সম্মেলন বা কোনো অভিযোগ জাতীয় কোনো মিডিয়ায় আসছে কিনা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, আমি এটা মনিরুল ইসলাম ভাইয়ের কাছে জানতে চাই। আমার জানা মতে এরকম ঘটনা ঘটেনি। আপনি দেখে থাকবেন আন্দালিব রহমান পার্থর আসন, ভাইয়ের আসনে একটু অপ্রীতিকর ঘটনা ঘটছিল, সেখানে কিন্তু প্রার্থী নিজে যে বলছে যে আমার ভোটার হচ্ছে ভোট দিতে পারছে না। তো এরকম ভাইদের কোন প্রার্থী যে সরাসরি করছে কিনা আমি জানতে চাচ্ছি আপনার মাধ্যমে। মনির ভাই, জি, কোন মিডিয়ায় এসছে কিনা সেই প্রশ্ন আপনার কাছে আনোয়ার পারভেজ ভাই রেখেছেন, যদি আপনি সেই প্রশ্নে কিছু বলতে চান। জি, অবশ্যই মিডিয়াতে এসেছে। বিশেষ করে আমি 25 থেকে 30টা আসনের কথা বলেছি। আমরা বেশ কিছু সেন্টারে আমরা দেখেছি যে যখন হচ্ছে রিটার্নিং অফিসার ভোট ফলাফল প্রকাশ করছে, আমরা দেখেছি সেই কাগজগুলোতে শুধুমাত্র ধানের শীষেই অসংখ্য বার কাটাকাটি করা হয়েছে, অথচ দাঁড়িপাল্লা কিংবা অন্য কোনো প্রতীকে কাটাকাটি হয় না। এটা কি মেকানিজম নয়? এটা পারভেজ ভাই উত্তর দেবেন ইনশাল্লাহ। জি, আমি এখানে বলি ভাই, আপনার যেখানে কাটাকাটি হয়েছে সেখানে আপনি নিচে
ওকে, জি আমরা জি 30 সেকেন্ডে নিশ্চয়ই আপনার দলের জি জি নিশ্চয়ই আপনার দলের এজেন্ট ছিল। এজেন্টের ওখানে সিগনেচার সিগনেচার যখন করছে, সেই ফলাফল আমি আগের আগের বার যেটা বললাম, যে সে যখন রেজাল্ট শিটে সাইন সাইন দিছে তখন, এবং হচ্ছে পরবর্তীতে যে কাটাকাটির পরে যদি অসঙ্গতি থাকে, তাহলে এজেন্ট কেন হচ্ছে আপনার নির্বাচন কমিশনার, উপজেলার নির্বাচন কমিশনারের কাছে কেন উম, ইয়ে করলো না, কেন সেটাকে বললো না, এবং হচ্ছে সেই বিষয়ে নির্বাচন কমিশনার নিশ্চয়ই নিত। আমরা সারা বাংলাদেশে দেখেছি, আমাদের নিজের আসনে আমি দেখছি যে নির্বাচন উপজেলায় যখন রেজাল্ট শিট টোটাল সেন্টার সেন্টার গেছে, সেখানে কিন্তু সকল প্রার্থীর প্রতিনিধি এবং সাধারণ জনগণ, সাংবাদিক সকলেই ছিল। এরকম কিন্তু ঘটনা কোথাও ঘটেনি। তাই আমি মনে করি এটা একটা প্রশ্নবিদ্ধ করার জন্য, যে জিততেই হবে এই জন্য অভিযোগ না দিয়ে, আমি মানে বাংলাদেশের ইতিহাসে আমরা তো এই প্রজন্মে এসে আহ, এইটা এই নির্বাচনটা আমরা দেখছি। তাছাড়া যে নির্বাচন, বিগত সালের নির্বাচন হয়েছে যে একটা দল বাদে, তারপরে নির্বাচন হয়েছে রাতের আধারে, তারপরে নির্বাচন হয়েছে আমি জানি। তো আমি আমার ইউনিয়নের কয়েকটি সেন্টারে আমি গিয়েছি এবং দেখেছি। আমি তখন তখন উপলব্ধি করতে পারছি, বাংলাদেশের জনগণ যদি ঠিক থাকে, বাংলাদেশের জনগণ ঠিক থাকলে বাংলাদেশ সবই সম্ভব। বাংলাদেশের জনগণ ঠিক থাকলে কিভাবে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হচ্ছে আপনি বিশ্বাস করতে পারবেন না। নির্বাচনে এইবার আপনি লক্ষ্য করে দেখুন যে এই নির্বাচনে কিন্তু কোথাও সেনাবাহিনী মানে দুই একটি জায়গা ছাড়া বিচ্ছিন্ন হয়, এক্সেপশনাল অবশ্যই উদাহরণ হিসেবে বোঝানো হয় না, দুই একটি জায়গা ছাড়া বাংলাদেশের কোথাও কিন্তু সেনাবাহিনীকে সেরকম ভূমিকা, মারমুখী ভূমিকায় যাওয়া লাগছে। তাই আমি মনে করি যে শুধু জিততে হবে এই জন্য হচ্ছে অভিযোগ না দিয়ে, আমার মনে হয় যুক্তিসঙ্গত অভিযোগ এবং সেটা প্রমাণ দিলে পরে সেটাকে মানুষ প্রাধান্য দেবে বা গ্রহণযোগ্যতা আহ থাকবে। ওকে, ধন্যবাদ। আমার মনে হয় আনোয়ার ফারুক ভাই আপনার বক্তব্য পরিষ্কার। আমরা আপনার কাছে শুনবো রাষ্ট্র সংস্কারে বিএনপি যেই প্রতিশ্রুতি দিয়েছিল, যে রূপরেখা দিয়েছিল, সেটি বাস্তবায়নে ছাত্রদল কিভাবে ভূমিকা পালন করবে, এবং আপনারা এখন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনারা যে সহাবস্থান বজায় রাখতে কিভাবে কাজ করবেন, সেই প্রশ্নের উত্তর আপনার কাছে শুনবো। তার আগে আমরা মনিরুল ইসলামের কাছ থেকে একটু শুনে আসি। জনাব মনিরুল ইসলাম, আমরা যেমনটি দেখছি যে আমাদের 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সহাবস্থান তেমন ছিল না, বিশেষ করে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর। কিন্তু আবার 5 আগস্টের পরের যে 1.5 বছর মাঝে, সেখানে আমরা কিছুটা সহাবস্থান দেখেছি। এখন যে নির্বাচিত সরকার আসছে, সেই সরকারের সময়ে আপনাদের সহাবস্থানের ক্ষেত্রে কোনো শঙ্কা কিংবা আশার কথা আপনারা চিন্তা করছেন কিনা সেটা একটু জানতে চাই। ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের যে বিরোধ কিংবা যে ক্ল্যাশ, সেটা আমরা এর আগেও দেখেছি, ঐতিহাসিক সেই দ্বন্দ্ব আছে। সেগুলো নতুন ভাবে কোনো শঙ্কা আছে কিনা, কি বলবেন? জি ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি একটু যদি ইতিহাস টানি তাহলে বলবো যে বাংলাদেশের ছাত্র রাজনীতি কখনোই সুন্দর ছিল না, সবসময় কলুষিত একটা রাজনীতি ছিল। যে ক্যাম্পাস গুলোতে দখলদারিত্ব, চাঁদাবাজি এবং হল দখল এই ধরনের সবসময় লেগেই থাকতো। আমরা দেখেছি যে 1982 সালে ইসলামী ছাত্র শিবিরের একটা সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রলীগ, ছাত্র মৈত্র সহ অসংখ্য ছাত্র সংগঠনের নেতৃত্বে সাব্বির হামিম সহ অসংখ্য ভাইদেরকে সেখানে শহীদ করা হয়। তারপরে 1994 সালে খুলনা বিএল কলেজে আহ, ছাত্র শিবিরের নির্বাচিত এজিএস আবুল কাশেম পাঠান ভাইকে ছাত্রদলের ভাইয়েরা হত্যা করে। এভাবেই আমরা শেখ হাসিনার শাসন আমলে গত 16 বছরে আমরা লক্ষ্য করেছি যে এখানে অন্যান্য ছাত্র সংগঠনের এবং শিক্ষার্থীদের কোনো কথা বলার অধিকার ছিল না। যারা অধিকারের কথা বলতো তাদের গলা টিপে ধরা হতো। আর এমনকি ছাত্র দলের ভাইদেরকেও নির্যাতন করা হতো, শিবিরের ভাইদেরকেও নির্যাতন করা হতো। কিন্তু এখানে যে বিশেষত্ব ছিল সেটা হলো ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে হত্যা করা জায়েজ করে দেওয়া হয়েছিল। কোনো ইলেকট্রনিক মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া এগুলো প্রকাশ করতো না, এগুলো অদৃশ্য ভাবে জন্য সবকিছু জায়েজ হয়ে গেছিল। তো হচ্ছে আমি 5ই আগস্টের পূর্বে এবং পরের ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন এটা নিয়ে যদি বলি, 17ই জুলাই 2024 সালে ছাত্রলীগকে বিভিন্ন ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়। মূলত আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে সমগ্র ছাত্র জনতার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এটা। এবং 17ই জুলাই থেকে গত 26 সালের 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ছাত্র রাজনীতি একটা মেরুকরণ ছিল। এখানে এক ধরনের সহাবস্থানের রাজনীতি ছিল এবং ওয়েলফেয়ার রাজনীতি এ ধরনের প্রকাশ ঘটেছে। গত 1.5 বছরে আমরা ক্যাম্পাসগুলোতে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে দেখি নাই। এটার মূল যে কারণ আমি মনে করি সেটা হচ্ছে
সচেতন শিক্ষার্থীদের সচেতনতা এবং এই গত গত 1.5 বছরে যে সুন্দর একটা ছাত্র রাজনীতি ছিল, এখানে ছাত্র রাজনৈতিক পলিটিক্যাল দলের থেকে মূলত সাধারণ শিক্ষার্থীরা এখানে মূল ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি বিভিন্ন সময় ছোট ছোট ঘটনা ঘটলেও শিক্ষার্থীরা সোচ্চার ছিল এবং প্রতিবাদ জানিয়েছে, যার কারণে ছাত্র রাজনৈতিক দলগুলোকে সঠিক পথে রাখতে অনেক বেশি ভূমিকা পালন করেছে। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছে। আমরা এখানে বেশ কিছু আশঙ্কা অবশ্যই লক্ষ্য করছি এবং আশঙ্কা আমরা মনে করছি, সেটা হলো বর্তমান ছাত্র রাজনীতি অনেক দিকেই মোড় নিতে পারে, মেরুকরণ হইতে পারে। একটা মেরুকরণ এভাবে হইতে পারে যে গত 1.5 বছরে যে সুন্দর একটা রাজনীতি আমরা লক্ষ্য করেছি, এটা ক্যাম্পাস গুলোতে টিকে থাকতে পারে সাধারণ শিক্ষার্থীদের সচেতনার মাধ্যমে, এবং ছোট ছোট ঘটনা ঘটলেও সকল শিক্ষার্থীদের কাছে এটা প্রকাশ ঘটে যায়, যার কারণে আমরা মনে করতেছি যে রাজনীতি সুন্দর হওয়ার সম্ভাবনাই প্রবল। তবে আরো একটা আশঙ্কা রয়েছে, আমরা জাতীয়তাবাদী ছাত্র দল আমরা গত 1.5 থেকে 2 বছর আমরা লক্ষ্য করেছি যে তারা হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন মানুষ হত্যা, এ ধরনের কাজের সাথে ছাত্র দলের ভাইরা অবশ্যই যুক্ত ছিলেন। তো এই ধরনের ঘটনা আমাদের ক্যাম্পাস গুলোকে অবশ্যই অস্থিতিশীল করতে পারে। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা প্রতিটা প্রোগ্রামে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে বিভিন্ন ধরনের ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে থাকে, যেমন গুপ্ত, তারপরে হচ্ছে রক্কাটা, এই ধরনের শব্দ ব্যবহারের মাধ্যমে আমি মনে করি যে ইসলামী ছাত্র শিবিরকে হত্যাযজ্ঞ করে তোলা যেতে পারে এবং এই ধরনের পরিবেশও ক্রিয়েট করা হইতে পারে। এই আশঙ্কাটা আমি অনেক বেশি মনে করি। ওকে, অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম, আপনার বক্তব্য একেবারেই পরিষ্কার। আমরা একটু আনোয়ার পারভেজকে শুনে আসি। আনোয়ার ভাই, যে প্রশ্নটা আপনার কাছে আগেই করে গেছিলাম যে রাষ্ট্র সংস্কারে বিএনপি রূপরেখা ছিল, সেটি আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন এবং আপনারা এখন ক্ষমতাসীন ছাত্র সংগঠন দলের ছাত্র সংগঠন, আপনারা অন্য দলকে ক্যাম্পাসে সেই স্পেস দিবেন কিনা বা সহাবস্থান রাখতে আপনারা কিভাবে ভূমিকা রাখবেন বলেন। আরো অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো আগে একটু শুনে তারপর। জি জি, আমি নোট করছি। ধন্যবাদ হনিয়াতিকুর রহমানকে, মনিরুল ইসলাম ভাইকে। এখানে বিষয় হচ্ছে নির্বাচন শেষ মানেই যে গণতন্ত্রের প্রকৃত চর্চা কিন্তু শুরু। ছাত্র রাজনীতির এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ, কারণ আজকে ছাত্রই আগামীর রাষ্ট্রের নীতি নির্ধারক ও সমাজসেবা। এখানে সমাজ নেতা, এখানে ভাই বলছে সহিংসতা। ছাত্র রাজনীতি মানে সহিংসতা নয়, নেতৃত্বের প্রশিক্ষণ। আপনি দেখেন ইতিহাস দেখেন, বাংলাদেশের যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠার পর থেকে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেখানে সম্মুখ সারির ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সর্বশেষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি সংখ্যক শহীদ হয়েছেন, কর্মী শহীদ হয়েছেন। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু সেইটাকে ভর করে কোনো ক্রেডিট বা সুবিধার রাজনীতি করে না। আমার ভাই বললেন যে সহিংসতা, ছাত্র সংগঠন ছাত্র দল সহিংসতা করবে, বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতেছে। বিষয়টা আমি একটু লক্ষ্য করবেন বড় ভাই মনিরুল ইসলাম, যে আমাদের আবেগের অন্যতম জায়গা, যিনি আজ জনগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান, তাকে নিয়ে কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে। আপনি লক্ষ্য করে দেখেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে কোথাও বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যারা এই কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে তাদের কি কোথাও তাদের সাথে কোনো খারাপ আচরণ কেউ করছে কিনা? আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপতি গতকাল বলেছে, ভাই প্লিজ অনেক হয়েছে, আমরা এখন নতুন বাংলাদেশ বিনির্মাণে আসেন, কাঁধে কাঁধ মিলে তারেক রহমানের নেতৃত্বকে মেনে নিয়ে কাঁধে কাঁধ মিলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করি এবং জনগণের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বাস্তবে প্রতিফলন ঘটায়। এখানে আমার ভাই বললেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে অবশ্যই জড়িত ছিলেন। আপনি বড় ভাই, আপনি কি স্পষ্ট ভাবে দেখাতে পারবেন বাংলাদেশের কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চাঁদাবাজির সাথে জড়িত ছিল? যদি কেউ থেকেও থাকে, যদি সুস্পষ্ট অভিযোগ থাকে, আপনি দেখবেন যে কতজনকে
বহিষ্কার করা হয়েছে। শুধু ছাত্রদল না, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের কোন সৈনিক যদি মানে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি আপনার ছাত্র শিবির যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ন্যারেটিভ তৈরি করে, দেখা যাচ্ছে আমরা এতদিন মনে করতাম সাদ্দাম, ছাত্রলীগের সাদ্দাম ছিল, উনি সুন্দর করে গুছায় এমন সুন্দর করে মিথ্যাকে উপস্থাপন করতো, সেটাকেও তো আপনারা মেনে গেছেন ভাই। সেটাকেও তারাও এখন লজ্জা পায় আপনাদের এই প্রোপাগান্ডা ছড়ানো দেখে। আপনারা একটা বিষয় মানে ধর্ষণ, গত লাস্ট নোয়াখালীতে হাতিয়ে যে ধর্ষণের কথা, সেটা মানে ভিকটিম বলতেছে এক কথা, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের যে ভয়েট আইডিয়া আছে সেটার মাধ্যমে প্রচার করে দিচ্ছেন যে ছাত্রদল করছে। যাই হোক, ছাত্র রাজনীতির প্রকৃত সৌন্দর্য, প্রকৃত সহাবস্থানে আমরা মনে করি নির্বাচন পরবর্তী সময়ে ভিন্ন মত থাকতে পারে, এটা রাষ্ট্র এবং হচ্ছে ক্যাম্পাসের ভিন্ন মত, যে কোনো জায়গায় ভিন্ন মত এবং শক্তিশালী ভিন্ন মত মানে গণতান্ত্রিক চর্চার পথকে আরো সুদৃঢ় করে। সেখানে ভিন্ন মত থাকতে হবে। প্রতিটি ক্যাম্পাসে আমরা প্রকৃত সহাবস্থান চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা দেখছেন 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো হল দখল করার সাথে জড়িত আছে আপনি কোনো প্রমাণ দিতে পারবেন না। অথচ আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমার ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রাণের বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বলতে পারি, এখানে প্রতিটা হলে আবাসিক হলগুলোতে কোনো মেধার ভিত্তিতে যে থাকার কথা ছিল, সেখানে মেধার ভিত্তি থেকে দখলদারিত্বের উপর বেশি আছে। আমি সুনির্দিষ্ট ভাবে বলতে পারি। আপনি এভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি প্রমাণ দেখান যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হল দখল করেছে। সর্বশেষ গতকালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপনি লক্ষ্য করে দেখেন যে সে কিন্তু হল দখল করতে যায় নাই, তারপরেও সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু আপনাদের তো মানে কি বলবো, আপনাদের সংগঠনের যে নেতাকর্মী আছে তাদের নামই প্রকাশ্যে নাই। বহিষ্কার করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা। যাই হোক, শিক্ষার পরিবেশ রক্ষা অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে রাজনৈতিক মতভেদ কখনো শিক্ষার পথে বাধা হতে পারে না। তাই মনে করি বাংলাদেশ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্রী আপনার কাছে আসবো আবারও। আমরা আপনার কাছে আমরা ওকে আনোয়ার ভাই, আমরা আসবো। আমরা একটু কথা বলা শেষে যদি মিউট করে রাখি তাহলে আমরা মনে হয় অতিথির কথা ভালো মতো শুনতে পারবো। আমরা আবার কথা বলার সময় যদি আবার আনমিউট করে কথা বলি তাহলে সুন্দর করে শুনতে পারবো। আমাদের অনেক দর্শক দেখছেন। দর্শক, আপনাদের প্রশ্নগুলো আমরা আমাদের অতিথির কাছে পৌঁছাতে চাই। আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে করতে পারেন এবং আমার অতিথিদেরকেও বলবো যে আপনারা যদি আপনাদের আমাদের লাইভের লিঙ্কটি আপনারা ফেসবুকে শেয়ার করেন তাহলে আপনাদের দর্শকরা হয়তো আমাদের সাথে যুক্ত হতে পারবে। আনোয়ার ভাই, একটু আপনি যদি মিউট রাখেন আমরা একটু মনির ভাইয়ের কাছে আসবো এবার। ওকে, মনির ভাই নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আমরা যেমনটা দেখেছি যে ছাত্র শিবিরের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ছাত্র শিবির তারা প্রকাশ্যে রাজনীতি করেন না, বিশেষ করে যদি আওয়ামী লীগের আমলে শেষের দিকে আমরা দেখেছি। তো এখন নতুন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনাদের প্রকাশ্যে আসতে আমরা দেখছি। আগামী দিনে অর্থাৎ এই যে বিএনপির যে সরকার, সে সরকারের অধীনে যে এখন নতুন যে পরিস্থিতি আমরা দেখছি, সেখানে আপনাদের রাজনৈতিক যেই রূপরেখাটি কেমন হবে কিংবা রাজনৈতিক আপনাদের কার্যক্রমটাই কেমন হবে? আপনারা কি প্রকাশ্যেই থাকবেন নাকি ফুল ফ্লেজে আপনারা প্রকাশ্যে আসবেন? জি, ধন্যবাদ। প্রথমত বলতে চাই যে ইসলামী ছাত্র শিবির তো প্রকাশ্যেই আছে। আর যদি শেখ হাসিনা শাসন আমলে শেষ দিকে বলেন যে আমরা গুপ্ত ছিলাম বা গোপন ছিলাম, আমি বলবো এটা ইসলামী ছাত্র শিবিরের উপরে জুলুম করা হবে। কোন ধরনের পরিবেশে সেই সময় ছিল যে ইসলামী ছাত্র শিবিরে শুধু যদি জানতেই পারতো যে ইসলামী ছাত্র শিবিরের কর্মী, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো। আমি যদি আমার কথা বলি, আমার বাসা থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে। তাহলে আমরা সেই ধরনের একটা পরিবেশে ছিলাম। তখন কি কেউ যদি গোপনে ইসলামী ছাত্র শিবির করতো তাহলে সেটা কি অপরাধ হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমি যদি আমার ক্যাম্পাসের কথাই বলি, আমি অসংখ্য ভাইদেরকে চিনি যারা জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ লালন করতো, কিন্তু সবসময় তো একদমই প্রকাশ্য হয়ে সম্ভব ছিল না। এই জন্য আমাদের একটা অংশ হাইড হয়েছিল, একটা অংশ প্রকাশ্যে ছিল। এবং বর্তমান সময়ে আমি যেটা মনে করি, আমরা অবশ্যই প্রকাশ্যে রাজনীতি করব এবং প্রকাশ্যে রাজনীতি আমরা করছি।
আমি যদি আমার ক্যাম্পাসের কথা বলি, আমরা আমাদের সকল জনশক্তিতে নিয়ে আমরা র্যালি করতেছি, বিভিন্ন বিভিন্ন নবগ্রাম, তারপরে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মূলত আমাদের জনশক্তিদের ওপেন করা হচ্ছে আমাদের। তবে এখানে আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে ছাত্রদল যেভাবে সকলকে প্রকাশ করে যে কার কি পদ, আমরা মনে করি যে ইসলামের ছাত্র শিবিরে মূলত ব্যক্তিগত কোনো স্বার্থ থাকে না, যে নিজের পদ দিয়ে কোনো স্বার্থ আছে। যার কারণে ইসলামের ছাত্র শিবিরের কর্মীরা মনে করে না যে প্রত্যেকটা কর্মী তার নিজের পদ পদবি হাইলাইটস করবে। ওকে, ওকে, এটা আপনাদের একটি সাংগঠনিক কৌশলের বা সাংগঠনিক পদ্ধতি আপনি বলছিলেন। আমরা একটু আপনার কাছে আরেকটি বিষয় যদি শুনি, নির্বাচনের যে জাতীয় নির্বাচনের আগে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছিল, বিশেষ করে ডাকসু থেকে শুরু করে রাকসু, চকসু, আমরা জাকসু দেখেছি। সর্বশেষ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি হওয়ার কথা ছিল, তারিখ নির্ধারণ ছিল, পরবর্তীতে সেটি ছাত্র দলের আন্দোলনে স্থগিত করা হয়। এই নির্বাচনগুলোতে বেশিরভাগ নির্বাচনেই ছাত্র শিবির ভালো ফলাফল করেছে। এই নতুন সরকারের অধীনে যেই নির্বাচনগুলো ঝুলন্ত আছে কিংবা এখনো হয়নি, সেগুলো নিয়ে আপনাদের প্রত্যাশা কি, কিংবা আপনাদের এ নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? জি, এটা নিয়ে আমাদের অবশ্যই পরিকল্পনা হয়েছে। আমার ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রত্যাশা হলো প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই দিতে হবে। আমার ক্যাম্পাসেও ছাত্র সংসদ নির্বাচন গঠনতন্ত্রে ছিল না, সেটা পাশ করা হয়েছে, কিন্তু নির্বাচনের থাকার কারণে এটা স্থগিত রাখা হয়েছে। আমার সরকারের আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা থাকবে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই চালু রাখতে হবে। পারভেজ ভাইকে শুনে আসি, আপনি যদি একটু কষ্ট করে মিউট রাখেন। আনোয়ার ভাই, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনাকেও আমি একটু প্রশ্ন করতে চাই। আপনারা ইকসু নিয়ে কথা বলছিলেন, আপনারা ইকসু নিয়ে অনেক দূর আলোচনাও এগিয়েছিল সম্ভবত। ইকসু কিংবা অন্যান্য অপর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল নির্বাচন চায় কিনা, আর যে সাকসু নির্বাচন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি যেটা স্থগিত করা হয়েছিল আপনাদের আন্দোলনের প্রেক্ষিতে, সেটি আপনারা পুনরায় চান কিনা, এই ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে আপনাদের বা ছাত্র দলের আসলে অবস্থান কি এই মুহূর্তে? ধন্যবাদ। আমি প্রথমেই মনিরুল ইসলাম ভাইয়ের একটি কথা দিয়ে বলতে চাই যে ভাই বললো 5ই আগস্টের মানে পূর্বে, মানে ফ্যাসিস্ট হাসিনার শেষ সময়ে ছাত্র শিবির প্রকাশ্যে ছিল, কিন্তু এখানে আমার ক্যাম্পাসের কথা দিয়ে আমি বলতে চাই, সদ্য সাবেক আমাদের আপনাদের ইসলামী ছাত্র শিবিরের যে সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হাসান, আমরা অবাক হয়েছি মাহমুদুল হাসানের ফেসবুকের নাম, যখন আমরা এক সময় আতিক ফয়সাল নামে তাকে চিনতাম, যখন 5ই আগস্ট পরবর্তী সময়ে হাসিনা পালিয়ে গেছে তখন মাহমুদুল হাসান। তাহলে এইটা কি আপনাদের রাজনৈতিক কৌশলকে নামে প্রশ্ন রাখলাম, যে নাম পরিবর্তন করেও পরিচয় পরিবর্তন করেও হচ্ছে রাজনীতি করাটাকে আপনাদের রাজনৈতিক সংগঠনের কৌশল কিনা? ভাই বললেন যে স্বার্থ হাসিলের জন্য পদ ব্যবহার। ভাই আমরা বিগত 17টি বছর এই ফ্যাসিস্ট হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা কিন্তু রাজনীতি করেছি ভাই, প্রকাশ্যে রাজনীতি করেছি, রাজপথে রাজনীতি করেছি। এই দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতের জন্য আমরা কিন্তু দীর্ঘদিন আন্দোলন করেছি। এদেশের শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য আমরা রাজনীতি করেছি। আপনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বার্থ হাসিলের জন্য পরিচয় দেয় না। আমি আমরা ফ্যাসিস্ট আমলে না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নগণ্য কর্মী, সেইটা পরিচয় দিতে আমরা গর্ববোধ করতাম, আমরা গর্বিত হতাম, আমরা কোনো স্বার্থ হাসিলের জন্য না। এখন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চাই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু হোক। আপনি জানেন আমাদের ইকসু গঠনতন্ত্রে ছিল না, আমরা ছাত্র দল সহ সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন আমরা কিন্তু এক হয়ে আমরা ইকসু গঠনের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ জানাই, এবং আমি যতটুকু জানি সর্বশেষ আমাদের ইকসু গঠনতন্ত্র মন্ত্রণালয় পর্যন্ত গেছে। আমরা আশা করি খুব দ্রুতই ইকসু গঠনতন্ত্র পাশ হয়ে আসবে এবং ইকসু নির্বাচন হবে। শুধু শাকসুন আপনি বললেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন চান কিনা, সেটা সহ আমি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে চাই যে ছাত্র সংসদ নির্বাচন হোক।
এবং আমি চাই না আমার প্রান্তীয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চাই। ওকে, আমার মনে হয় আপনার এই বক্তব্য পরিষ্কার। আপনারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন চান। আনোয়ার পারভেজ, আপনার কাছে মনিরুল ইসলামের কাছে আসতে চাই। মনির ভাই, যে প্রসঙ্গটি আনোয়ার পারভেজ বলছিলেন যে আপনারা কৌশলের অংশ হিসেবে নাম চেঞ্জ করে রাখেন। আপনাদের যিনি সভাপতি আতিক ফয়সাল নামে আগে চেনা হতো, সভাপতি হওয়ার পর তাকে জানা গেল যে তিনি মাহমুদুল হাসান, এরকম হয়তো সব জায়গাতে আছে। সে বিষয়ে ছোট্ট করে 10 সেকেন্ডে যদি কিছু বলেন। আর আমি যে প্রশ্নটি করতে চাই আপনাদেরকে, যে বর্তমান সময়ে আমরা যেমনটি দেখেছি যে লেজুর ভিত্তিক রাজনীতি 5ই আগস্টের সময় কিংবা গণঅভ্যুত্থান লেজুর ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে ছাত্র জনতার একটি চাওয়া ছিল যে লেজুর ভিত্তিক শিক্ষক এবং ছাত্র রাজনীতি যেন শিক্ষাঙ্গনে না থাকে। সেক্ষেত্রে আপনারা বা আপনাদের দলের জায়গা থেকে আপনারা লেজুর ভিত্তির বিষয়ে কি বলবেন, যদি ওদেরকে বলেন। মনিরুল ইসলাম আনমিউট করে বলতে হবে আপনাকে, আপনার মিউট আছে। জি, এবার শোনা যাচ্ছে? জি, এবার স্পষ্ট শোনা যাচ্ছে। যে আনোয়ার পারভেজ ভাই ইসলাম ছাত্র শিবিরের নামে একটা অভিযোগ দিয়েছেন যে আমাদের অসংখ্য ভাইরা নামকে হাইড করে কাজ করেছেন। আমি বলবো হয়তোবা বিচ্ছিন্নভাবে কেউ কেউ থাকতে পারে, কিন্তু সবার নামে অভিযোগটা দেওয়া যাবে না। বিচ্ছিন্নভাবে অনেকে থাকতে পারে, আবার হচ্ছে আমি কয়েকজনকে চিনি যারা হচ্ছে তাদের নামে অসংখ্য মামলা থাকার কারণে তারা বাধ্য হয়েছে নামকে হাইড করা এবং ছদ্ম একটা নাম ধারণ করতে, এবং এটা আমি ইতিবাচক হিসেবেই দেখি। আর লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন নিয়ে যেটা বললেন, আমি আমি বলতে চাই যে ইসলামী ছাত্র শিবির কোনো বৃহত্তর কোনো সংগঠনের লেজুর ভিত্তিক করে না। আমরা সম্পূর্ণ একটা স্বাধীন সংগঠন। আমাদের কোনো মাদার সংগঠন আমাদেরকে নিয়ন্ত্রণ করে না। আমরা স্বাধীনভাবে আমাদের লিডারশিপ বাছাই করি, আমাদের কার্যক্রম সব স্বাধীনভাবে আমরা বাছাই করি। যে ইসলাম, আমরা অনেকে অভিযোগ দিয়ে থাকেন যে জামাত ইসলাম আমাদের পরিপূর্ণভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সম্পূর্ণভাবে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম থেকে একদমই স্বতন্ত্র সংগঠন। কোনোভাবেই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিয়ন্ত্রণ করে না। এজন্য বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির একটা স্বতন্ত্র ছাত্র সংগঠন। ওকে, আপনারা লেজুর ভিত্তিক করেন না বলে দাবি করছেন, আমরা আপনার কাছে আসবো। তবে একটি প্রশ্ন রেখে যাই। ভাই আমার এখানে আমার একটা প্রশ্ন ছিল। আনোয়ার ভাইকে আমি রাখতে চাই যে ওকে আনোয়ার ভাই, আপনি প্রশ্নটি তাহলে করেন, আমি এরপরে আমার প্রশ্ন করছি। আমার ভাই মনিরুল ইসলাম ভাই বললেন যে ইসলামী ছাত্র শিবির লেজুর ভিত্তিক রাজনীতি বিশ্বাস করে না, জামাত ইসলামের মানে অভিযোগ আছে, এটা নাকি অভিযোগ। তাহলে আমরা সর্বশেষ আপনি জামাতের আমির সহ আমাদের যে প্রার্থী ছিল জাতীয় নির্বাচনে, তাদের নির্বাচনী ক্যাম্পেইনে ছাত্র শিবিরের প্রচারণায় তাকে কিভাবে ব্যাখ্যা করবেন? জি, আমরা মনে করি আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের আদর্শের অনেক বেশি মিল রয়েছে, যার কারণে আমরা দায়িত্ব মনে করি জামাত ইসলামকে সহযোগিতা করা। কিন্তু জামাত ইসলাম কোনোভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে না। আমাদের সম্পূর্ণভাবে আমরা আমাদের সংগঠনকে স্বাধীন করে নিয়েছি, এবং আমাদের সকল ধরনের কার্যক্রম নেতৃত্ব বাছাই থেকে শুরু করে কোনো ধরনের প্রভাব বাংলাদেশ জামাত ইসলামী এখানে প্রভাব বলাই সৃষ্টি করতে পারে না। ওকে, আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমরা একটু আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। এই প্রশ্নটি আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে শুনবো যে আপনারা উভয় ছাত্র সংগঠনে আপনারা ছাত্রদের নিয়ে শিক্ষাঙ্গনে কাজ করেন। সেক্ষেত্রে শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশের উন্নয়নে এবং যে আমাদের দেশে যে বেকারত্বের বিস্ফোরণ অর্থাৎ বেকারত্ব সমস্যাটা, সেটি সমাধানে ছাত্র সংগঠন হিসেবে বা ছাত্রদের পক্ষ থেকে আপনারা কোনো পলিসি পেপার রেডি করে কিংবা কোনো পলিসি রাষ্ট্রকে দিতে চান কিনা কিংবা কর্তৃপক্ষকে দিতে চান কিনা, এরকম কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? শুরুতে আমি আনোয়ার পারভেজ ভাইয়ের কাছ থেকে শুনে আসতে চাই। ধন্যবাদ উপস্থাপককে। আপনারা জানেন ছাত্রদল সবসময় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও শিক্ষার অধিকার রক্ষার কাজ করেছে। ছাত্রদল সন্ত্রাসের দখলদারিত্ব মুক্ত ক্যাম্পাস, মেধাভিত্তিক ছাত্র নেতৃত্ব চায়, শিক্ষার্থীদের প্রকৃতির সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও যেভাবে কাজ করেছে ভবিষ্যতে সেভাবে কাজ করবে ইনশাল্লাহ। আপনি বললেন যে ক্যাম্পাসে মানে শিক্ষার্থী বান্ধব এবং বেকারত্ব দূর করুন। আমি সে বিষয়ে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসগুলোতে ইতিবাচক রাজনীতি, ছাত্র রাজনীতি করে আসছে। একইভাবে
ভবিষ্যতেও করে যাবে ইনশাল্লাহ। আমরা চাই শিক্ষা বাজেট সেখানে শিক্ষা খাতে বাজেটটা বৃদ্ধির জন্য এবং গবেষণার জন্য আরো যে বাজেটে যে বরাদ্দ দেওয়া হয় সেটার সংখ্যাটা বৃদ্ধি করার জন্য আমরা দাবি জানাই। বেকারত্ব সমস্যার সমাধানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয় নীতিতে কাজ করে যাবে। আমরা চাই যে তরুণরা কাজের সন্ধানে হতাশ না হয়, বরং উদ্ভাবন নেতৃত্ব দেবে এবং কর্মসংস্থানের জন্য যে বিএনপির নির্বাচনী ইশতেহার বলেন এবং রাষ্ট্র সংস্কার মেরামতের জন্য যে 31 দফা বলেন, সেগুলোতে কিন্তু স্পষ্টভাবে বেকারত্ব দূরীকরণের বিষয়ে বলা হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বর্তমান প্রধানমন্ত্রী বেকারত্ব দূরীকরণে কাজ করবে এবং কর্মসংস্থানের তৈরির লক্ষ্যে কাজ করবে। আমরা সেই দাবি সবসময় জানিয়ে আসছি এবং জানাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ওকে, আনোয়ার পারভেজ ভাইয়ের বক্তব্য একেবারে পরিষ্কার। আমরা একই প্রশ্ন নিয়ে মনিরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। ছাত্রদের সমস্যা সমাধানে, বেকারত্ব দূরীকরণে কিংবা শিক্ষাঙ্গনে, শিক্ষা গবেষণা পরিবেশ উন্নয়নে ছাত্র সংগঠন হিসেবে কোন প্রপোজাল কিংবা কোন পেপার আপনারা সরকারকে কিংবা রাষ্ট্রকে দেবেন কিনা, বা এই নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, যেহেতু আপনার ছাত্রদের নিয়ে আপনাদের কাজ? জি, যে এই বিষয়ে আমার পক্ষ থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটা পূর্ণাঙ্গভাবে ঢেলে সাজাইতে হবে। যে এখানে আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা তাত্ত্বিক ধরনের, এখানে অনেক বেশি কারিগরি শিক্ষা ব্যবস্থা দরকার। এটা সামগ্রিকভাবে যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো যায়, আমি মনে করি বেকারত্বের সমাধান হবে। এবং আমাদের শিল্প কলকারখানা সব ঢাকা কেন্দ্রিক, এটা যদি জেলা ভিত্তিক এবং বিভাগীয় পর্যায়ে নিয়ে প্রসারিত করা যায়, এটার মাধ্যমে আমাদের অনেক বেকারত্বের দূরীকরণে এটা কাজে লাগানো যাবে বলে মনে করি আমি। আমি আরেকটু যোগ করতে চাই মনিরুল ইসলাম ভাইয়ের সাথে। ভাই বললেন মানে যে কর্মসংস্থান দূরীকরণের ক্ষেত্রে আপনি জানেন, জি আপনি জানেন আমাদের যে দেশ গড়ার পরিকল্পনা সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে শিক্ষার বিষয়ে। বাজেটের কথা বললাম, শিক্ষা বাজেটে শিক্ষার জন্য বরাদ্দ বেশি, গবেষণার জন্য বেশি। আরেকটি কথা উল্লেখ আছে, বাধ্যতামূলক একটি শিক্ষা দ্বিতীয় ভাষা শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ বাংলা ইংরেজি ছাড়াও বিভিন্ন দেশের ভাষার শিক্ষার উপরে জোর দেওয়া হবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের বর্তমান সরকার সেটা করবে এবং এর মাধ্যমে বাংলাদেশে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু হবে খুব দ্রুতই বিশ্বাস করি, এবং বাংলাদেশে কর্মসংস্থান তৈরি হবে, বেকারত্ব দূর হবে। ধন্যবাদ। ওকে, অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য একদমই পরিষ্কার। মনিরুল ইসলাম, আমরা যদি আপনার কাছে আবারও একটু আসি যে ছাত্র শিবির নিয়ে অনেকগুলো অভিযোগ আছে। বিশেষ করে আমরা যদি বলি যে ছাত্র শিবির অনলাইন যে স্পেয়ার, সেই ডিজিটাল স্পেয়ারে তারা বট বাহিনী দিয়ে বিভিন্ন নারী কিংবা প্রতিপক্ষকে আক্রমণ করে। আমার প্রশ্ন স্পেসিফিক ভাবে আপনার কাছে, ছাত্র শিবিরের কি কোনো বট বাহিনী আছে কিনা এবং সে বিষয়ে আসলে কি বলবেন? জি ধন্যবাদ। আমি প্রথমত বলবো যে এই যে বট বাহিনী শব্দটা সৃষ্টি করা হয়েছে, আমি মনে করি যে এটা ইসলামী ছাত্র শিবিরকে ঘায়েল করার জন্যই করা হয়। এবং হচ্ছে বিভিন্ন অনলাইনে লেখালেখির ক্ষেত্রে নিজের বিরুদ্ধে গেলে তখন বলা হয় যে এরা সব বট বাহিনী। আমাদের ক্যাম্পাসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, কিন্তু আমরা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে লক্ষ্য করেছি যে এটা শুধু বট বাহিনী নয়, পুরো ছাত্র সমাজের মূলত ইসলামী ছাত্র শিবিরের ভালোবাসার বহিঃপ্রকাশ মূলত অনলাইনে ঘটে থাকে। এটাই মনে করি আমি। ওকে, আপনারা এমনটি মনে করেন। আমরা আপনার কাছে আসবো। আনোয়ার পারভেজ ভাই, আপনার কাছে একটু আমরা আবার জাতীয় রাজনীতি প্রসঙ্গে আসতে চাই। আপনাদের যে নতুন সরকার, সে সরকারের সড়ক পরিবহন মন্ত্রী দায়িত্ব আছেন, আমি যদি সড়ক পরিবহন মন্ত্রী বলি, তিনি চাঁদা প্রসঙ্গে একটি মন্তব্য করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এবং অনেকে এটা নিয়ে সমালোচনা করছেন যে উনি চাঁদাকে সমঝোতার ভিত্তিতে যদি সেই চাঁদা নেওয়া হয় তো সেটিকে চাঁদা বলতে উনি নারাজ।
কিন্তু সমঝোতার ভিত্তিতে তো বিষয়টি আমরা দেখিনি আসলে। বিশেষ করে সড়কের যে চাঁদা, সেখানে দূরপাল্লার বাস কিংবা যারা যেটি জেলা শহর বা ইয়েতে চলাচল করে, এই অভিযোগটা ছাত্রদল বা বিএনপির বিরুদ্ধে ছিল, সেই অভিযোগটা কি কিছুটা উনি সত্যায়ন করলেন কিনা এই বক্তব্যের মাধ্যম দিয়ে? শেখ রবিউল আলমের যে বক্তব্য বলছিলাম। ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের আগে মনিরুল ইসলাম ভাইয়ের কিছু কথা বলতে চাই। যে ভোট বাহিনীর বিষয়টা ভাই বললেন, সম্পূর্ণ অস্বীকার করলেন। আহ, আসলে আপনি ফেসবুকে দেখলে ঢুকলে বুঝতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও একটু কিছুটা মনে হচ্ছে কমেছে, কিন্তু যে কোনো বিষয়টাকে এমন ভাবে নেগেটিভ সৃষ্টি করে করা হয়, এবং মন্তব্যগুলো যদি আপনি দেখেন, এগুলো আমাদের রুচিতে বাঁধে। ভাই আমরা দীর্ঘদিন যখন খুনি হাসিনার চোখে চোখ রেখে যখন আন্দোলন সংগ্রাম করেছি, তখন তো ভাই আমাদের নিয়ে এই সমস্ত কথা আপনারা বলতে পারতেন। আহ, যেমন বয়সের কথাটাই আসি, ব্যক্তিত্বের ক্ষেত্রে বয়সের কথাটাই আসি। ভাই তখন তো কেউ কোনোদিন আপনাদের ওই আইডি গুলোতে থেকে আসলো না যে এই বয়সে কেন রাজপথে। তারপরে আরেকটা বিষয়, সাধারণ শিক্ষার্থী। ভাই আপনারা এই যে মানে মনিরুল ইসলাম ভাইয়ের কাছে আমি প্রশ্ন রাখতেছে, ভাই আপনারা এই যে সাধারণ শিক্ষার্থী পুঁজি ভর করে যে রাজনীতিটা করতে চান, আসলে সাধারণ শিক্ষার্থী কি, আমরা কি ভাই সাধারণ শিক্ষার্থী নাই? আমি কি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন এই শিক্ষার্থী না? আমি তো আগে শিক্ষার্থী, পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা। আপনি আহ ভোট বাহিনী গুলোর মানে এদের কর্মকাণ্ডে এত কুরুচিশীল, আপনি চিন্তা করতে পারবেন না কুরুচিপূর্ণ যে এত। আহ, আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ভালো কাজের জন্য নিউজ হয়েছে, পজিটিভ একটা নিউজ হয়েছে ছাত্র দলের আহ শিক্ষার্থীদের নিয়ে। সেখানে যাদের দিয়ে নিউজ হয়েছে তাদের আহ শিক্ষাবর্ষ 19-20, 20-21, 21-22, অথচ সেখানে বট আইডি দিয়ে কমেন্ট করা হচ্ছে চাচা। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক আছে, তাদের শিক্ষাবর্ষ কিন্তু 18-19। মানে আমি শিক্ষাবর্ষের কথাটা আসলাম এই জন্যই যে মানে 19-20 দেরকে তারা চাচা বলে, মানে একটা মুখস্থ বলি। সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ যেমন মুক্তিযুদ্ধের, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের চিন্তা যেভাবে মুখস্থ বলি চালু করতো, এই বর্তমান ছাত্র শিবিরের আমি এই জিনিসগুলো লক্ষ্য করতেছি। এই যে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন মুখস্থ বলি নিয়ে তারা হাজির হয়েছে। আমি আহ্বান করব ভাই, আপনি কেন্দ্রে আপনার জায়গা থেকে যদি আপনার সুযোগ থাকে, আপনি এই বিষয়টা অবহিত করবেন, এবং এই জায়গা থেকে বেরো এসে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের পাশে থেকে রাজনীতি করবেন, এই আহ্বান জানাবো। এবার আমি আপনার উপস্থাপক ভাইয়ের প্রশ্নের জবাবে আসি। আসলে সড়কে চাঁদার বিষয়টা আমি প্রথমেই বলতে চাই, আপনি পুরো ভিডিওটি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটুকু দেওয়া হয়েছে, পুরো ভিডিওটি এটা আমি দেখেছি। আমি পুরো জি ভিডিওটি জি, দেখেছি। ভিডিও ভিডিওর একটি অংশ। আমার মনে হয়, যেহেতু উনি ওনার ব্যক্তিগত, মন্ত্রী মহোদয় ওনার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছে, কি বলতে চেয়েছিল আমি সেটা জানি না। তবে আমার কাছে মনে হয় উনি বোঝাতে চেয়েছিল, আমরা এই যে দূরপাল্লার বাসের ক্ষেত্রে আপনি যে কথাগুলো বললেন, এখানে স্টার্টার বলে একটা শব্দ আছে, আপনি হয়তো পরিচিত, আপনিও যেহেতু এই এলাকায় ছিলেন, সেই জায়গা থেকে হয়তো আমার মনে হয় উনি বক্তব্যে এটাই বোঝাতে চেয়েছিলেন। তাছাড়া চাঁদাবাজির কোন স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে তো নেই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলেই নেই। এবং যদি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, আমি অস্বীকার করছি না, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। ধন্যবাদ। ওকে 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 আনোয়ার পারভেজ ভাই, আমরা 30 সেকেন্ডে আপনার কাছে আপনার প্রসঙ্গ ধরে একটা শুধু জানতে চাই বয়সের বিষয়টা যেটি বললেন। আমরা দেখেছি যে ছাত্র দলের যে নেতাদের, আমি যদি কেন্দ্রীয় আপনাদের কাউন্সিল সেখানের কথাও বলি কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, ছাত্র দলের যে নেতারা, তাদের অনেকের ছাত্রত্ব নাই বলা হচ্ছে, অনেকের বয়স, তাদের এখন যুবলীগ করার যুবদল করার বয়স কিংবা বিএনপি করার বয়স, তারা এখন ছাত্র দল করছেন এবং অভিযোগ আছে। আপনার ক্ষেত্রে যদি বলি আপনার ছাত্রত্ব আছে কিনা, আমি খুব
একটি বিনয়ের সাথে জানতে চাই, কিংবা আপনার যিনি আহ্বায়ক বা আপনাদের রাকিব যদি বলি, তার এই বিষয়গুলো আসলে আপনি কি করবেন, যেখানে রানিং ছাত্র যদি আমরা বলি যে 4-5টা ব্যাচ ক্যাম্পাস করে, সেই পদে যদি হয়, এখন যদি আমরা ধরি তাহলে হয়তো সেটা 19-20 কিংবা 20 থাকতে পারে, সেখানে 8-9 কিংবা 6-7 5-6 ব্যাচ শিক্ষাবর্ষ যদি থাকে, এটিকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন, বা ভবিষ্যতে আপনাদের প্ল্যানই বা কি, আপনারা রানিং শিক্ষার্থীদের দিয়ে সংগঠনকে পরিচালিত করবেন কিনা? ধন্যবাদ। প্রথমে আমি আমার অবস্থানটা স্পষ্ট করতে চাই। অনিয়াতিকুর রহমান ভাই, আপনি জানেন, আপনি যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং সংবাদ কর্মী ছিলেন, আপনি আমাকে দেখেছেন। আমি দীর্ঘদিন ফ্যাসিস্ট হাসিনার আমলে মানে আমাকে ক্যাম্পাসের বাইরে থাকতে হয়েছে। আমার ছাত্রত্বের বিষয়ের জায়গাটা আমি স্পষ্ট করি, সেটা আপনি জানেন। আমার সর্বশেষ সিন্ডিকেটে আমি মাস্টার্স পরীক্ষা দিয়েছিলাম না, সর্বশেষ সিন্ডিকেটে সেটা আহ আমি মাস্টার্স পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি, এবং দ্রুত হয়তো বিভাগ আমার পরীক্ষাটা নেবেন। এবং আপনি যে কথাটা বললেন যে আমি কথাটা প্রাসঙ্গিক ভাবে টেনেছি, মানে রাজপথে থাকার বিষয়, যে মানে আপনারা যে মানে ছাত্র শিবির যে মুখস্থ বলে যে বয়স্ক, এটা এই প্রশ্নটা কিন্তু যখন হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, মানে আমি আনোয়ার পারভেজ যখন করছি বা রাকিব ভাই যখন নেতৃত্ব দিছে, তখন কিন্তু প্রশ্নটা তোলা হয়নি। এই জায়গাটা আমার আপত্তি। আচ্ছা, এবার ছাত্র, আপনি বলেন রানিং স্টুডেন্ট, একটা ছাত্র নেতৃত্ব এর প্রক্রিয়ার বিষয়ে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ সময় ক্যাম্পাস গুলোর মানে মানে আমাদের উপর অত্যাচারের কারণে, হামলা মামলার আশঙ্কার কারণে আমাদের বাইরে থাকতে হয়েছিল। আমি বিশ্বাস করি আহ এখন থেকে সব কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত মানে ছাত্রদের দ্বারা, যে সে ছাত্র কিনা, ছাত্রদের দিয়েই কমিটি হবে আমি বিশ্বাস করি। এবং এটা এই বিষয়ে আমাদের কেন্দ্রীয় সভাপতি কিন্তু আপনাদের কে কিছুদিন আগে ইঙ্গিত দিয়েছে যে আহ, ছাত্রদের দিয়েই কমিটি হবে। আর আমার বিষয়টা আপনি হয়তো নিশ্চিত মানে ক্লিয়ার হয়েছেন যে আমার ছাত্রত্বের বিষয়ে আমি এখনো স্টুডেন্ট, এবং এখানে উল্লেখ আছে আমার শিক্ষাবর্ষ মাস্টার্সের শিক্ষাবর্ষ 2022-23। আচ্ছা, এবার ভাই চাঁদাবাজির কথায় আসলেন, আমি ভাইয়ের কাছে আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই। আমি আহ, বেশ কিছুদিন লিগাল মানে মেধার ভিত্তিতে সিটে আবাসিক সিটে ছিলাম। উম, তখন আমি একটা জিনিস লক্ষ্য করতাম, ইসলামী ছাত্র শিবিরের ভাইরা যে এই যে বিভিন্ন রুমে রুমে গিয়ে মানুষ শিক্ষার্থীদের কাছ থেকে ইয়ানোট নেয়, এইটা ইয়ানোটটা কি চাঁদা হয় কিনা, বা এই বিষয়ে ভাইদের এই অবস্থানটা ক্লিয়ার করবেন প্লিজ। ওকে, ওকে, আপনার বক্তব্য পরিষ্কার। এই বক্তব্যটা আমারও ছিল, আমি সেই বক্তব্যই করব। আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের অনেক দর্শক আজকে দেখছেন এবং অনেক প্রশ্ন আমাদেরকে করেছেন। আমরা মনিরুল ভাই, আপনাকে যে প্রশ্নটি আনোয়ার ভাই করলেন, আপনারাও তো চাঁদা বলেন বিএনপি বা ছাত্র দলকে, কিন্তু আপনারাও তো চাঁদা নেন, আপনারা সেটাকে জানত বলেন, রশিদ করিয়ে দেন, আপনাদের এটাকে চাঁদাবাদ যাবে কিনা, কিংবা আপনারাও তো হল দখলের রাজনীতি, হলগুলো এক ধরনের শিবিরের দখলে বলা যায়, আপনাদের এটাকে গেস্ট রুম হল দখলের রাজনীতি বলা যাবে কিনা, কিংবা এই প্রশ্নটি আপনারা কি বলবেন? জি ধন্যবাদ। প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে, ভাই বললেন যে ইয়ানার চাঁদা কিনা, আমি বলবো এটা কোনোভাবেই এটা মিলতে পারে না। যে ইয়ানাত কিভাবে চাঁদা হইতে পারে? চাঁদা যেটা, সেটা হচ্ছে মানুষকে বাধ্য করা হয়। আর ইয়ানাত আমাদের সংগঠনে যেটা আছে, এটা হচ্ছে ভালোবাসার মাধ্যমে নেওয়া হয়। কিন্তু কাউকে জোর করে 10 টাকা বা 50 টাকা নেওয়া হয়, এটার কোনো উদাহরণ ভাই দিতে পারবেন না। ওকে, এবং আপনাদের যে হল হল দখলের যে ব্যাপারটি, হলগুলো এক ধরনের আমরা ছাত্র শিবিরের দখলেই বলতে পারি, আমরা দেখছি। সেক্ষেত্রে এটি আপনারা হল দখল বলবেন, নাকি আহ, সবাই তাদের লিগ্যাল সিটে থাকছে, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে? জি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইয়েরা হলে থাকছেন একটা অংশ, এটা কোনোভাবেই দখলদারিত্ব বলা যাবে না। কারণ হচ্ছে আমরা যেটা ফিল করি, আমাদের সংগঠন কেন্দ্র থেকে এটা তত্ত্বাবধান করতেছে সবাই একদমই লিগ্যাল সিটে উঠবে। কেউ এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলে, আমি নিজেও বাইরে থেকে, এবং যাদের শুধুমাত্র লিগ্যাল সিট হচ্ছে তারাই হলে উঠতেছে। এখানে কোনো ধরনের আমরা টিচারদের বা প্রভোস্টদের বাধ্য করছি না আমরা, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এভাবেই হচ্ছে মূলত।
ওকে, আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। কিন্তু আমাদের ভাইরা থাকলে সেটা হচ্ছে ভাই আমি আমি একটু এখানে যোগ করতে চাচ্ছি। ভাই যে ইয়ানত বললো যে ভালোবাসার প্রেক্ষিতে, আমার মনে হয় গতকাল আমাদের মন্ত্রী মহোদয় এটাই ব্যাখ্যা করতে গিয়েছেন। আমি ওইদিকে না যাই, যে ইয়ানত হচ্ছে ভালোবাসার প্রেক্ষিতে নয়। আপনি আমি নিজে প্রমাণ দিচ্ছি, আমি হলে থাকতাম, আর যদিও আমার কাছে কোনোদিন ইয়ানত বা ওই ভালোবাসার দাবিতেই আসা হয়নি। কারণ হয়তো জানতো যে আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের একজন কর্মী। কিন্তু আপনি যেটা বললেন যে ভালোবাসা, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের রুমে রুমে গিয়ে এটা কোন ধরনের ভালোবাসা ভাই আমার জানা নাই। আর হল দখলদারিত্বের বিষয়টা আপনি বললেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে প্রত্যেকটি হলে দখলদারিত্ব চলতেছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ, আমরা আমরা কিন্তু কোথাও দখলদারিত্ব করতে চাই না, আমরা কিন্তু হলে আহ দখলদারিত্ব করবো। প্রমোশনের কথা বললেন, আপনাদের দলীয় মানে আপনাদের জামাত ইসলাম বা গ্রিন ফোরাম যেটা আমরা বলি, আমাদের এখানে গ্রিন ফোরাম, এ- এ- সেই আহ, সেই জায়গা থেকে ওনার আপনার যে প্রকোষ্ঠ গুলোতে আছে, বিভিন্ন হলগুলোর প্রকোষ্ঠ আছে, ম্যাক্সিমাম হলে মেধার ভিত্তিতে নয়, দখলদারিত্বের ভিত্তিতে সিট দেয়া আছে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সবগুলো আবাসিক হলে দখলদারিত্বের ভিত্তিতে 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা এসে হলে সিটে নিচে ডেকেও বিভিন্ন ভাবে আবাসিক করার চেষ্টা করেছে বা করেও নিছে তাদের প্রকোষ্ঠের মাধ্যমে। কিন্তু আসলে মেধার ভিত্তিতে দাবি, তারা স্মারকলিপি, আমরা সহ বিভিন্ন ছাত্র সংগঠন স্মারকলিপি দেওয়া হয়েছে যে মেধার ভিত্তিতে সিট চাই। আসলে তারাও দাবি জানাচ্ছে মেধার ভিত্তিতে, কিন্তু তারা দখলদারিত্বের মাধ্যমে সিটের ইয়ে করতেছে। আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো, ইসলামী বিশ্ববিদ্যালয় অসংখ্য উদাহরণ দিতে পারবো যে সর্বশেষ 24-25 শিক্ষাবর্ষ চলমান, 24-25 শিক্ষাবর্ষ, 23-24 শিক্ষাবর্ষেরও মানে লিগালি সিট হওয়ার কথা না, কিন্তু সেখানে লিগালি এই 24-25 পঁচিশেরও সিট আছে, অথচ 20-21-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হলে সিট হচ্ছে না। এটা কোন মেধার ভিত্তিতে হয় বা কিসের ভিত্তিতে হয় আমাদের জানা নাই। ধন্যবাদ। ওকে, মনির ভাই, আপনি যদি এই 30 সেকেন্ডে কিছু বলতে চান, আমরা 30 সেকেন্ডে শুনবো। জি জি, আমি একটু যুক্ত করবো ভাই। সম্মানিত ভাই বললেন যে ইয়ানাত কিভাবে মানে ভালোবাসার মাধ্যমে হইতে পারে। ইসলামী ছাত্র শিবির একটা সংগঠন, এটা চালাইতে তো অবশ্যই অর্থের প্রয়োজন। এই জন্য আমরা যেটা করে থাকি, আমাদের আমরা আপনাকে শুনতে পারছি মনিরুল ইসলাম, আমরা আপনাকে স্পষ্টই শুনতে পাচ্ছি। জি জি, শুনতে পাচ্ছেন? আচ্ছা জি, সম্মানিত মেহমান যে অভিযোগটা দিলেন যে হচ্ছে ইসলামী ছাত্র শিবির কিভাবে ভালোবাসার মাধ্যমে হইতে পারে। ইসলামী ছাত্র শিবির একটা স্বতন্ত্র সংগঠন, এটা চালাইতে অবশ্যই অর্থ লাগবে। আমাদের সংগঠন যেটা করে থাকে, রানিং যে জনশক্তিরা থাকে এবং সাবেক যে সকল ভাইরা আছে, তারা নির্ধারিত একটা অ্যামাউন্ট তারা স্বেচ্ছায় এখানে দিয়ে থাকেন। এটার মাধ্যমে মূলত সংগঠন পরিচালিত হয়। তাছাড়া কে যদি শুনতে পাই, আমরা তার কাছে আসতে পারি। আনোয়ার পারভেজ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। সম্ভবত আমরা নেটওয়ার্ক জনিত সমস্যার মধ্যে আছি। মনিরুল ইসলাম, আপনাকে আমরা শুনতে পারছি না, আপনি কি আমাদের শুনতে পারছেন কিনা? ওকে, আমরা তাহলে মনিরুল ইসলামকে, জি, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার কাছে আমরা একটু জানতে চাই যে আহ, মনিরুল ইসলাম এবং আনোয়ার পারভেজ, আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে আমি জানাবেন। শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা আপনার কাছে সর্বশেষ প্রশ্নটি আমরা একটু যদি শুনে আসি যে আহ গেস্ট রুম, গণরুম যে কালচার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে অপরাপর
যে ছাত্র সংগঠনের সুযোগ পেয়েছে তারা সেটা হচ্ছে আপনারা এখন যেহেতু আপনাদের মাতৃ সংগঠন দল ক্ষমতায়, আপনারা গেস্ট রুম গণরুম বিষয়ে আপনাদের অবস্থান কি হবে এবং আগামীর বাংলাদেশ এবং বিশেষ করে শিক্ষাঙ্গন আপনারা কেমন দেখতে চান, সেখানে ছাত্রদল কি ভূমিকা রাখতে চাই, সেই আপনাদের প্রকল্পটি আমরা যদি এখানে আমাদেরকে একটু শেয়ার করেন। জি, ধন্যবাদ। আপনি গেস্ট রুম গণরুম কালচারের সম্পর্কে প্রশ্ন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনোদিনই গেস্ট রুম গণরুম কালচারে বিশ্বাস করতো না, ইনশাল্লাহ করবে না। আপনি মানে 5 আগস্ট পরবর্তী সময় তো নাই, এবং বিশেষ করে আমাদের আপনি বলছেন আমরা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। এখানে নির্বাচন 12 তারিখে অনুষ্ঠিত হয়েছে, আজকে আর কিছু সময় পরে 21 তারিখ। আপনি দেশের কোথাও কিন্তু, যে আমি আমার জায়গা থেকে বলতে পারি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোথাও কোনো হলে কিন্তু আমরা হল দখল দারিদ্রের জন্য যাইনি। আমরা চাই হলগুলোতে মেধার ভিত্তিতে সিট হোক, প্রকৃত মেধাবীরা হলে হলে থাকুক, মেধার ভিত্তিতে সিট হোক, এটা চাই। আপনি বললেন যে ক্যাম্পাসে অবস্থান, আমি ক্যাম্পাসে প্রকৃত যে শিক্ষার অবস্থান সেটা আমি চাই, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চাই। সেখানে শিক্ষার্থীদের স্বার্থে, শিক্ষার্থীদের দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাল্লাহ। এবং আমার বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে আমার বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার স্বপ্ন ছিল ইসলামিক শিক্ষা এবং আধুনিক শিক্ষাকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে আহ কাজ করা। তো আমি সেই জায়গা থেকে বলতে চাই, ইসলামী বিশ্ববিদ্যালয় আহ ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি সুন্দর প্ল্যাটফর্ম হবে বলে বিশ্বাস করি। এখানে যেমন আহ ইসলামী যারা আছে তারা সেই শিক্ষায় কাজ করবে। যারা প্রগতিশীলতায় আছে, বিভিন্ন আপনি জানেন আমাদের এখানে অনেক ডিপার্টমেন্ট রয়েছে, চারুকলা সহ কয়েকটি ফোকলোর স্টাডি সহ বেশ কিছু আহ, নতুন সাবজেক্ট হয়েছে। আমি মনে করি যে আর মানে সবকিছুর সমন্বয়, যার যার জায়গা থেকে প্রগতিশীলতা চর্চার জায়গা প্রগতিশীলতার জায়গা থাকবে, এই জায়গা থেকে সব মানে সমস্ত কিছুতে বা ইসলামী বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে, এগিয়ে যাবে প্রাণের প্রাণের দেশ। আমি বিশ্বাস করি যে আমি তুমি আমরা সবাই মিলে গড়বো জীবন মরণের বাংলাদেশ সবাই। আর সেই সেই দেশ গড়ায় সবার অংশগ্রহণ থাকবে, এতটুকু আমি সবার কাছে প্রত্যাশা করি। এবং অনেক ধন্যবাদ আনোয়ার পারভেজ ভাই, অনেক ধন্যবাদ। আমি আপনাকে আর একটা মিনিট শুনতে চাই দুটি প্রসঙ্গে। আমার সেটি হচ্ছে যে সাজিদ হত্যাকাণ্ড আপনার বিশ্ববিদ্যালয়, সেটি নিয়ে আপনার ছাত্রদল অনেক আন্দোলন করেছে, অনেক আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অনেক আন্দোলন করেছে। আপনারা এখন তো ড্রাইভিং সিটে, সো এখন সাজিদ হত্যা নিয়ে আপনাদের অবস্থান কি হবে? এবং কিছুদিন আগে আপনাদের আপনাদের বিশ্ববিদ্যালয়ে যিনি ছাত্রদের আহ্বায়ক, তার বিরুদ্ধে অভিযোগ ছিল ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতিকে তুলে নিয়ে আসার অভিযোগ ছিল। পরবর্তীতে তিনি সেটাকে লাইভ করিয়ে এটা বলিয়েছেন বা যে আমি নিরাপদে আছি, এরকম একটা অভিযোগ আমরা দেখেছি। সেটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া এবং মূলধারার মিডিয়াতে আমরা নিউজ দেখছি। সেই দুই বিষয় নিয়ে আপনার মন্তব্য, দলের মন্তব্য একটু জানতে চাবো। তার আগে মনিরুল ইসলামের কাছ থেকে সর্বশেষ আমরা শুনে আসি যে আগামীর বাংলাদেশ এবং শিক্ষাঙ্গন রাজনৈতিক যে আপনাদের ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান কেমন দেখতেছেন, সর্বশেষ বুঝতে পারেন। জি, আমার কথা শোনা যাচ্ছে কি? জি, স্পষ্ট শোনা যাচ্ছে আপনাকে। জি। জি, শেষ কথা যেটা বলতে চাই যে জুলাই বিপ্লবের মাধ্যমে মূলত কলুষিত ছাত্র রাজনীতির কবর রচনা হয়েছে। আর বর্তমান জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা চাই যে প্রত্যেকটা ছাত্র সংগঠন যার যার আদর্শ লালন করবে, প্রসার করবে, কিন্তু কেউ কারোর অধিকার হনন করবে না, এবং সবাইকে তার ফ্রিডমের জায়গাটুকু অবশ্যই দিতে হবে। আমরা নতুন বাংলাদেশে এতটুকু প্রত্যেকটা ছাত্র সংগঠনের কাছে আমরা চাই, এবং প্রত্যেকটা ছাত্র সংগঠন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, এই প্রত্যাশা রাখছি। ওকে, অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম আপনাকে।
আপনার মূল্যবান সময় দিয়েছেন পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা সর্বশেষ আনোয়ার ভাইয়ের কাছ থেকে শুনে আসবো সাজিদ হত্যাকাণ্ড এবং শিক্ষককে তুলে নেওয়া বা অপহরণ, আমরা যেটা বলি মিডিয়ার ভাষায়, সেটা নিয়ে আসলে ছাত্রদের অবস্থান কি বা আপনি কি বলবেন? ধন্যবাদ ওয়ানিয়াতুর রহমান উপস্থাপক আজকের অনুষ্ঠানের। আপনি আমার ফেসবুক পোস্ট দেখলেই বুঝতে পারবেন আমি এক সময় একটা ক্যাপশন সবসময় দিতাম, বা ক্যাপশন লেখার শেষে একটা ক্যাপশন লিখতাম যে ফিরে আসুক সংস্কৃতি সর্বত্র। বিষয়টি হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতি, যেহেতু আমরা ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতেছি, ছাত্র রাজনীতি করি, ছাত্র রাজনীতি নিয়ে কথা বলাই শ্রয়। বাংলাদেশের ছাত্র রাজনীতির যে সংস্কৃতিটা ছিল, সেই সংস্কৃতিটা, কালচারটা ধ্বংস করেছে ছাত্রলীগ। এটা আহ আপনি স্বীকার করেন না করেন, আমি দাবি দাবি রাখি এবং আমি বিশ্বাস করি এটা। বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বাস করে যে বাংলাদেশের যে ছাত্র রাজনীতির প্রকৃত সংস্কৃতি সেটা ধ্বংস করেছে ছাত্রলীগ। তাই আমি ছাত্র শিবিরের ভাইকে যেহেতু শেষ, আমি আহ্বান করব যে সবাই মিলেই আমাদের সেই ছাত্র রাজনীতির প্রকৃত সংস্কৃতি ফিরে আসুক। যাই হোক, আপনি আমাদের বলেছেন যে আমাদের ভাই মেধাবী শিক্ষার্থী আল কোরআন বিভাগে সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার আপনি দেখেছেন। বিভিন্ন সময় সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের যে বিচার, প্রকৃত বিচার উদ্ঘাটন, বিচার হওয়ার জন্য দাবিতে আমরা কিন্তু আহ বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছি। এবং সর্বশেষ আমরা আহ যে সিআইডির কাছে মামলা তদন্তের তদন্ত চলছে। আমরা সেখানে বিভিন্ন ভাবে আসলে আমরা ছাত্র সংগঠনগুলো বসে, সাংবাদিক ভাইরা থাকে, প্রশাসন থেকে থাকে, আমরা তাদের কাছে জানার চেষ্টা করি। আসলে আমার মনে হয় এখন, মানে আমার ব্যক্তিগত অপিনিয়ন, যে সেটা সাজিদ হত্যাকাণ্ডের বিচারটা আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী চাই এবং হওয়া উচিত। এবং এখন যেহেতু একটি নির্বাচিত সরকার এসেছে, আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমার ব্যক্তিগত মতামত এটা, বা ব্যক্তিগত সাজেশন হিসেবে নিলেও নিতে পারে প্রশাসন, সেটা হচ্ছে যেহেতু তারা আহ ব্যর্থ সাজিদ হত্যাকাণ্ডের বিচার করতে, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ, আমি মনে করি তাদের উচিত এই মুহূর্তে রাষ্ট্রীয় যে প্রশাসন আছে তাদের হস্তক্ষেপ কামনা করা এবং আম, সাজিদ হত্যার বিচার দ্রুত নিশ্চিত করা। তারপরে আপনি আসলেন আপনি আর একটি প্রশ্ন করেছেন কি বেশ কিছুদিন আগে ছাত্র দলের আহ্বায়ক কর্তৃক একটা বিভাগের চেয়ারম্যান মহোদয়কে অপহরণের অভিযোগ। আসলে বিষয় হচ্ছে ব্যক্তির দায় কখনো সংগঠন নেবে না, এটা আপনি জানেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই নীতিতে বিশ্বাস করে। এখন অভিযোগ অভিযোগ আসছে, আমি মনে করি যে যদি অভিযোগ আসে, এটা বিভাগ বিভাগ থেকে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অভিযোগ আসছে, এটা যদি প্রকৃতপক্ষেই অপহরণ হয়ে থাকে, তাহলে আমি বিশ্বাস করি আহ যে ব্যক্তির দায় সংগঠন নেবে না এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা যেহেতু অধীনস্থ, কেন্দ্রীয় সংসদে বিষয়ে নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেব। যদি, আমি আবারও বলতে চাই, রিপিট, যে প্রকৃত অপহরণ হয়ে থাকে, তো উম, আহ, এটাই আমার কথা বা আপনার প্রশ্নের জবাব। আমি মনে করি আপনি আমার আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার প্রশ্নের উত্তর পেয়েছি। অনেক ধন্যবাদ আনোয়ার পারভেজ আপনাকেও। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। এডুকেশন টাইমসের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং জি, কৃতজ্ঞতা আর জানাচ্ছি। সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে আহ, আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী একটি কথা যদি তখন তো যেহেতু নির্বাচন হয়েছিল না, তখন ইস্তারে এরকম উল্লেখ ছিল, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে তারা যে নীতি অনুসরণ করবে সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী যেহেতু রাষ্ট্র পরিচালনার জন্য নীতি অনুসরণ করবে সবার আগে বাংলাদেশ, তাই সবাই এখানে জননেতা জনাব তারেক রহমান কিন্তু শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের যারা সৈনিক তাদের প্রধানমন্ত্রী না, তিনি বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী। তাই আমি মনে করি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।
নিশ্চয়ই আমরা সে প্রত্যাশাই করি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদেরকে অনেক দর্শক আজকে দেখেছেন। দর্শকদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমাদের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।